ভরা মজলিসে পোলাওতে পাথর পাওয়াতে পুনমের গালে পরপর দুটা চড় দিল। 14 বছর বয়সী পুনম গালে হাত দিয়ে অবাক চোখে তাকিয়ে আছে। গাল বরাবর আরেকটি চড় পড়তেই পুনমের ধ্যান ভাঙে। শোনা যায় তার মা রোজিনা গমগমে সুরে বলছে, চাল বাছার সময় ধ্যান কইছিল তোর? কোনো কাজটাও তো ঠিকঠাক মতো করতে পারিস না। মায়ের কথা শুনে পুনম মাথা নিচু করে ফেলে। পরক্ষণে মায়ের আহাজারি শুনতে পায়। মেয়েটার কি হবে না হবে, রূপ না আছে না গুণ, না একটু পড়াশোনায় ভালো। পুনম পড়াশোনা এভারের ছাত্রী, 10 থেকে 15-র মধ্যে থাকা ছাত্রী। আজকে তার গালে 3টা থাপ্পড় পড়ার কারণ হলো তার মা। পুনম এক পলক সবার দিকে তাকিয়ে দৌড়ে তাদের জন্য বরাদ্দ ঘরে চলে যায়। বালিশে মুখ গুজে কাঁদতে কাঁদতে সকালের কথা মনে করতে থাকে। মামা বাড়িতে বেড়াতে এসেছে তারা, মা রুজিনা বেগম, তারা 3 বোন, রূপসা, পুনম আর নিশা। সকালে মামি পুনমের 2 বোনকে শপিং করাতে নিয়ে যাওয়ার সময় তাকে মিষ্টি সুরে বলে গেছে কিছু কাপড় ভেজানো আছে আর আজ দুপুরের জন্য রান্নাঘরে পোলাওয়ের চাল আছে, সেগুলো বেছে ধুয়ে রেখে দিতে। পুনম কোনো রকম মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিয়েছিল। মামা মামি খালারা তার 2 বোনকে খুব আদর করে, কারণ তার 2 বোন রূপে গুণে অপরূপা। পুনম কালও কোনো কিছু পারে না। সবার ধারণা যদি কিছু করতে পারে তাহলে রূপসা নিশাই করতে পারবে, পুনমের দ্বারা কিছু হবে না। বেশ ছোট থেকে পুনম এই কথাগুলো শুনতে শুনতে বড় হয়েছে। তার কাছে এগুলো দুধ ভাতের মতো। এগুলো শুনতে শুনতে সে এখন নিজেও মানে তার দ্বারা কিছু সম্ভব না, সে জীবনে কিছু করতে পারবে না। পুনমের বাবা পারভেজ সাহেব থমথমে মুখে বসে আছেন। পুনমকে যখন মারা হয় তখন তিনি উপস্থিত ছিলেন না। গতকাল তার স্ত্রী কন্যা চলে আসলেও সে আসতে পারেনি, তাই আজ এসেছে। বিকাল পর্যন্ত থেকে সবাইকে নিয়ে বাড়িতে রওনা দিবে। তবে শ্বশুরবাড়িতে এসে স্ত্রীর কান্না শুনে ভরকে গেল দ্রুত। তার দিকে এগোতে নিলে শুনতে পাই স্ত্রী রোজিনা বেগমের আহাজারি, ভাবি আমার পেটে অমন একটা মেয়ে কীভাবে হলো? হয়তো একটা পোলা দিত, আল্লাহ তাও মানা যাইত। রোজিনা বেগমের কথা উত্তরে তার ভাবি সান্ত্বনা সুরে বলল, কি করবা রোজিনা, সবই কপাল। দেখো তোমার আর 2টা মাইয়া কি সুন্দর, আর ওইটা এমন কালো হইল কেমনে? আর নামটাও রাখছে পুনম, তবে ওর নামের লগে মিলছে, দেখতেও আন্ধার রাত, নামেও আন্ধার রাত। সম্বন্ধী বউয়ের এমন কথা শুনে চুপ থাকতে পারল না পারভেজ সাহেব। সে গম্ভীর সুরে বলল, আমার মেয়ে কালো না ভাবি, শ্যামবর্ণ। রোজিনা বেগমের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে, এমন মরা কান্না কাঁদছ কেন? পারভেজ সাহেবের কথা শুনে রোজিনা ঢোকিল। পারভেজ সাহেব মেয়েদের গায়ে হাত তোলা পছন্দ করেন না। সে মানে তার 3 মেয়ে 3টা জান্নাত। কি হলো বলো, কি করেছে আমার মেয়ে যার জন্য তুমি এভাবে কাঁদছ? পারভেজ সাহেবের কথার উত্তরে রোজিনা বেগমের বড় ভাই রিয়াজ সাহেব বলল, আমি বলছি। পারভেজ সাহেব তাকায় রিয়াজ সাহেবের দিকে। রিয়াজ সাহেব বলল, সকালে ওর মামি ও রোজিনা সহ সবাই শপিংয়ে গিয়েছিল। যাওয়ার আগে পুনমকে বলে গেছে কাপড় ভিজিয়ে রাখা আছে, সেগুলো একটু ধুয়ে রাখতে আর চালটা বেছে রাখতে। তোমার অকর্মা মেয়ে চাল বাছতে পারেনি, খেতে গিয়ে আমার পাতে পাথরের কণা পড়েছে, আমি এমনিতেই অসুস্থ। রিয়াজ সাহেব ঘটনা এমনভাবে বললেন যেন এখানে পুনমের দোষটাই বেশি। পারভেজ সাহেব সকলের দিকে তাকিয়ে বলল, পুনম কোন ঘরে আছে? নিশা লাফ দিয়ে উঠে বলল, আব্বা আমার সাথে আসো। পারভেজ সাহেব ছোট মেয়ের পেছন পেছন যায়। সে যেতেই রোজিনা হাঁপ ছেড়ে বাঁচে। পুনমের মামার মুখে হাসি ফুটে। এই মেয়েটাকে তাদের কারোই পছন্দ না। তার অমন সুন্দর বোনের পেটে অমন কালো মেয়ে হলো কিভাবে তারা ভাবতে পারে না। নিশা বাবাকে পুনম আপার ঘরে নিয়ে এসে কুটিল হাসে। তার আব্বা পুনম আপাকে একটু বেশি ভালোবাসে, তাই সে হিংসে নিশা জ্বলে পড়ে যায়। রূপসা আর নিশার মধ্যে একটু বেশি ভাব, তাই সে চলল বড় আপার কাছে। তাকে নিয়ে পুনম আপার বিচার সভা দেখবে। অপরাধী চেহারা করে পুনম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পারভেজ সাহেব মেয়ের মুখের দিকে তাকায়। কাঁদতে কাঁদতে চোখের 2 কোণা ফুলে গেছে। শ্যামবর্ণ হলেও গালে 5টা আঙ্গুল জলজল করছে। মেয়েটা শুয়েছিল বালিশে মুখ গুজে, সেখান থেকে টেনে নিয়ে এসেছে। তুমি কি তোমার মামির দেওয়া সব কাজ করেছ? পারভেজ সাহেবের গম্ভীর সুরে কেঁপে ওঠে পুনম। তবুও কোনো রকম মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দেয়। পুনম মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিতেই ঠাস করে একটা থাপ্পড় পড়ে পুনমের গালে। উপস্থিত সবাই বেশ খুশি হয়। পুনম পারভেজ সাহেবের দিকে না তাকিয়ে বুঝতে পারে। পারভেজ সাহেব আবারও বলল, তোমার মামি যখন তোমাকে রেখে ওদের নিয়ে শপিংয়ে যাওয়ার সময় কাজের কথা বলেছিল তখন তুমি কিছু বলেছিলে? পুনম আবারও না সম্মতি দিতেই আরেকটা থাপ্পড় মারে। তুমি তখনই কেন বলনি তুমি এ বাড়ির কাজের লোক না যে তোমাকে দিয়ে কাজ করাবে? তুমি তখনই কেন বাড়িতে চলে যাওনি? কেন? নাকি বাড়িতে যাওয়ার মতো টাকা তোমার কাছে ছিল না? ছিল না, কথা চিল্লিয়ে বলে ওঠে পারভেজ সাহেব। উপস্থিত সবাই কেঁপে ওঠে। রিয়াজ সাহেব ও তার স্ত্রী থমথমে মুখে বসে আছে। ওই যে বলে না ঝিকে মেরে বউকে বোঝায়, পারভেজ সাহেব সেই পন্থে অবলম্বন করেছেন। উনি 3টা থাপ্পড় স্ত্রীর সম্বন্ধে ও তার বউকে দিয়েছেন, এমন বুঝিয়েছে উপস্থিত সবাইকে। পারভেজ সাহেব পেছন ফিরে স্ত্রীর দিকে তাকিয়ে বলে, 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে রেডি হয়ে এসো।
পারভেজ সাহেবের কথা শুনে 3 মা মেয়ে হন্তদন্ত হয়ে দৌড় দেয় নিজেদের ব্যাগ আনার জন্য। তিনি পুনমের দিকে আবার তাকিয়ে বলল, আজ থেকে মনে করবে এই দুনিয়ায় তোমার কোনো আত্মীয় নেই, তুমি শুধু তোমার জন্য, নিজেকে ভালোবাসো আগে। বলে পুনমের হাত ধরে হনহন করে টেনে নিয়ে যায় বাড়ির বাইরে। অটো ঠিক করে মেয়েকে বুকে জড়িয়ে উঠে বসে 6 সিটের অটোতে। অপর পাশে উঠে বসে 3 মা মেয়ে। সাই সাই করে চলতে থাকে অটো। বাসায় পৌঁছে পুনমকে ডাকতে যেয়ে দেখে পুনমের গায়ে হালকা গরম। রোজিনা 2 মেয়েকে নিয়ে নিজের মতো নেমে যায়। তার মুখটা থমথমে, সে তার ভাইয়ের অপমান মেনে নিতে পারছে না। পারভেজ সেদিকে একবার তাকিয়ে মেয়েকে বুকে জড়িয়ে ধীর সুরে ডাকে, আম্মা। ও মা, মাগো ওঠো। পারভেজ সাহেবের কণ্ঠস্বর বুঝে আসছে। এই মেয়েটা একদম তার মায়ের মতো হয়েছে, সব কিছু তার মায়ের মতো। গরমের সময় তার জন্য দৌড়ে শরবত করা, শীতের দিনে ভোরবেলা উঠে তার ওজুর জন্য গরম পানি করে দেওয়া। একজন মা তার ছেলের যেমন খেয়াল রাখে, পুনমও তার বাবার খেয়াল রাখে। ধীরে ধীরে পুনমকে বিছানায় শুয়ে দেয়। পুনম আব্বার দিকে তাকায়, মাগো দুপুরে খেয়েছিলে? না। পুনম বলতে দীর্ঘশ্বাস ছাড়ে পারভেজ সাহেব। দীর্ঘ 5 বছর পর আজ শ্বশুরবাড়িতে পা দিয়েছিল পারভেজ সাহেব। শ্বশুরবাড়ির রাস্তায় পা না দেওয়ার প্রথম কারণ ছিল পুনম। সেবার পুনমের খালা সহ সবাই বেড়াতে গিয়েছিল, তাই পুনমের খালা সবার জন্য জামা কাপড় এনেছিল, তাদের 3 বোনের জন্যও এনেছিল। সেবার পুনম রূপসার জন্য আনা কালো জামাটা হাতে নিয়ে বলেছিল, খালামণি এটা আমি নেই, আমার পছন্দ হয়েছে। পুনমের খালা পুনমের হাত থেকে জামাটা ছিনিয়ে নিয়ে বলে ওঠে, তুই তো এমনিই কালা, এই কালো জামা পরলে তোরে আরও কালিয়া লাগবো। সেদিন 9 বছরের পুনম গায়ের রঙের তফাৎ না বুঝলেও পছন্দের জামা না পেয়ে মন খারাপ করেছিল। সেদিন সবটাই অবলোকন করেছিল পারভেজ সাহেব, তবে কাউকে কিছু বলেনি। তারপরের দিন চলে আসে নিজের পরিবার নিয়ে। এরপর 5 বছর আর সেদিকেই পা বাড়াননি। তবে এবার রিয়াজ সাহেবের অনেক অনুরোধ ফেলতে না পেরে সবাইকে পাঠিয়েছিল, কথা ছিল আজ তিনি যাবেন। যদি জানতো তার দুঃখী মেয়েটার কপালে এবার অপমান লেখা থাকবে, তাহলে আর কোনো দিনও পাঠাতো না। আব্বা আর খাবো না। পুনমের কথা ধ্যান ভাঙে পারভেজ সাহেবের। সে পুনমকে একটা নাপা খাইয়ে আবার শুতে বলে চলে যায় বাইরে। উঠানে বসে ভাবতে থাকে তার প্রথম সন্তান রূপসার জন্মের পর রোজিনা চেয়েছিল এবার তার একটা ছেলে হোক, কিন্তু তার ফরিয়াদ আল্লাহ তাআলা কবুল করে নাই। হয়েছে মেয়ে, তাও আবার কালো। সেদিন তাকে পারভেজ সাহেব কোলে নিয়ে নাম দিয়েছেন পুনম। একে ছেলে না হওয়া, 2 গায়ের রং কালো হওয়াতে ছোটবেলা থেকেই পুনম তার মায়ের অবহেলার পাত্রী। শফিউল স্যারের ক্লাস চলছে। পিন ড্রপ সাইলেন্স, শুধু বোর্ডে খসখসে চকের শব্দ ছাড়া আর কোনো শব্দ নাই। সেই ক্লাসে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পুনম। 6টা থাপ্পড়ে 3 দিন জ্বরে কাটিয়ে আজ এসেছে স্কুলে। আজকে যে শফিউল স্যারের ক্লাস আছে সেটা পুনম এক প্রকার ভুলেই গিয়েছিল। স্যার যখন ক্লাসে ঢুকি তখনই মনে পড়ে পুরো স্কুলে শফিউল স্যারের মতো কড়া ও গম্ভীর স্যার আর নেই। পুনমের মনে হয় প্রত্যেকটা স্কুলে এরকম একজন করে টিচার আছে। আজ এসেই সর্বপ্রথম তাকে শফিউল স্যার না আসার কারণ জিজ্ঞেস করেন। উত্তরে পুনম বলল জ্বর এসেছিল। শফিউল স্যার ভ্রুকুচকে বসতে বলে। পুনম বসে যায়, তবে বিপত্তি বাধে পড়া ধরার সময়। সেদিনের কাণ্ডটা তার কনফিডেন্ট লেভেল ডাউন করে ফেলেছে। মুখ দিয়ে কেন যেন পড়াই বের হচ্ছে না। আই টেলিং ইউ পুনম, সলভ দিস কোয়েশ্চেন। গড় গড় করে ন্যারেশন সলভ করা পুনম আজ বাধাপ্রাপ্ত, অথচ কিছুদিন আগেই শফিউল স্যার তাকে পার্সোনালি এমনভাবে ন্যারেশন বুঝিয়েছে যে সে সারা জীবন মনে রাখতে পারবে। পুনমকে কিছু বলতে না দেখে স্যার তার চিরচেনা সুরে বলল, দাঁড়িয়ে থাকো। পুনম মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর তার মনে হচ্ছে সে বলতে পারবে, ইভেন বোর্ডে লেখার ট্যাগ কোয়েশ্চেনটাও সলভ করতে পারবে। স্যার পুনমের হাঁসফাঁস টের পায়। পেছন ফিরে বলে, এটা কে কে সলভ করতে পারবে? পুনম হাত উঠায়, স্যার ইশারায় তাকে ডেকে চক হাতে দেয়। 15 মিনিটের মধ্যে 5টা কোয়েশ্চেন সলভ করে। তা দেখে স্যার মুচকি হেসে গম্ভীর সুরে বলল, আরও ভালো করতে হবে। পুনম মাথা নাড়িয়ে চলে যায়। স্যারটা তাকে স্নেহ করে নাকি স্যার এমনিই পুনম বুঝতে পারে না। তবে মাঝে মধ্যে স্যার তার অনেক হেল্প করে, যেটা রোল 10-এর পরের ছাত্রছাত্রীদের জন্য বিরল। একে একে সব ক্লাস শেষ করে ছোট বোন নিশাকে নিয়ে স্কুল থেকে বের হয় পুনম। চঞ্চল নিশা এদিক ওদিক ছুটে লাফিয়ে হাঁটতে থাকে। পুনম সাবধান করে বোনকে, এর কিছু হলে তার কপালে বকা জুটবে। দুপুর 1:30 জোহরের আজান পড়েছে অনেক আগে। পারভেজ সাহেব দোকান বন্ধ করেছে। বাজারে তার 5টা দোকান আছে, 3টা ভাড়া দেয়া আর 2টা সে নিজে চালায়। রেডিমেড কাপড় ও গজ কাপড় 3 পিস সেগুলোই বিক্রি করে। সামনে ঈদ, বেচাকেনাও ভালো হবে, তাই কাল ঢাকা যাবে মালামাল কিনতে। নিজের সাইকেলটা নিয়ে বাজারের এক চত্বর পেরুতেই সামনে পড়ে পুনমের স্কুলের টিচার শফিউল স্যার। ইনি পুনমদের স্কুলের হেডমাস্টারও বটে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পারভেজ, তোমার সাথে কথা আছে, কিছুক্ষণ সময় দিতে পারবে? পারভেজ সাহেব হাসি মুখে দাঁড়িয়ে যায়। 70-এর কোটা থাকা শফিউল স্যার এখনও বেশ শক্তপোক্ত।
তারা গিয়ে একটা চায়ের দোকানে বসে। তোমাকে কিভাবে বলবো বুঝতে পারি না পারভেজ, তোমাদের নিজস্ব ব্যাপার, তারপরে বলছি পুনমের কি কোনো টিচার নেই বাসায়? পারভেজ সাহেব রুকুচকে ফেলে, তার 3 মেয়ের জন্য টিচার রাখা আছে বাসায়। তাহলে এখানে স্যার শুধু পুনমের কথা জিজ্ঞেস করলো কেন? না স্যার, ওদের বাসায় আলাদা টিচার রাখা আছে তো। ও, আমি ভাবলাম তোমার বাকি 2 মেয়ে বেশ ভালো পড়াশোনায়, তাহলে পুনম এমন কেন? ও একটু এমনি পড়াশোনায় খুব একটা চতুর না। না পারভেজ, পুনম তোমার বাকি 2 মেয়ের থেকে ব্রিলিয়ান্ট। ইভেন ওকে কোনো পড়া একবারে বেশি বোঝানো লাগে না, তবে কনফিডেন্স লেভেলটা একটু কম, এই যা। শফিউল স্যার থেমে আবার বলে, তোমাদের ঘরোয়া ব্যাপারে বলতে চাই না, তবুও বলি, মেয়েটা হয়তো কোনো কারণে হীনমন্যতায় ভোগে, তার যে কোনো কাজের আগ্রহ কম, যেন সে জানে সে পারবে না। পারভেজ ভাবনায় ডুবে যায়, কি বলবে ভেবে পায় না। শফিউল স্যার পারভেজ সাহেবের মুখের দিকে তাকিয়ে বলল, আজ আসি, আর পুনম মেয়েটার দিকে একটু খেয়াল করো, মেয়েটা কেয়ার পেলে আরও ভালো রেজাল্ট করতে পারবে। পারভেজ সাহেব ভাবতে ভাবতে বাসায় পৌঁছায়। হঠাৎই তার বাড়ির সামনে গাড়ি দেখে ভ্রু কুঁচকে যায়। এত বড় গাড়ি তাদের বাসার সামনে কেন? বাসায় ঢুকে আরও অবাক হয়, পুরো ড্রয়িং রুমে মেহমানের ছড়াছড়ি। তার শালি সম্বন্ধী সবাই উপস্থিত, সাথে আরও অচেনা মানুষ। ওই তো দুলাভাই এসে পড়েছে। রুবির কথা সবাই পারভেজ সাহেবের দিকে তাকায়। পারভেজ সাহেব ভরকে যায়, তবুও নিজেকে সামলে এগোয়। আসসালামু আলাইকুম দুলাভাই, দেখেন কারা এসেছে। পারভেজ সালামের উত্তর নিয়ে কথা বলে সবার সাথে। কথাবার্তা বুঝতে পারে তার বড় মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে তারা। পারভেজ সাহেব স্ত্রীর দিকে তাকায়, তার মুখ দেখে মনে হচ্ছে সে রাজি। রাজি হবেই না কেন? সরকারি চাকরি করা পাত্র হাতছাড়া করা যায় নাকি? রোজিনা পারভেজ সাহেবকে অন্যদিকে নিয়ে যায়। তারা আজই আংটি পরিয়ে রাখতে চাচ্ছে। আপনি কি বলেন? এভাবে হুট করে সব হয় না রোজিনা, দেখাশোনার একটা ব্যাপার আছে, আর মেয়ে রাজি কিনা সেটাও দেখতে হবে। মেয়ে রাজি, ছেলে মাশাআল্লাহ রাজপুত্র। পারভেজ এক পলক ভ্রুকুচকে ছেলের দিকে তাকিয়ে রোজিনাকে বলে, এর মধ্যে রাজপুত্র কই পেলা তুমি? শ্যামলা গায়ের রঙের ছেলেরা বুঝি রাজপুত্র হয়, মেয়েরা হয় না? পারভেজ সাহেবের কথা শুনে রোজিনা বেগম থতমত খেলো, পরে মুখ বাঁকিয়ে বলল, সোনার চামচ বাঁকাও ভালা। কথাটা বলে রোজিনা চলে যায়। পারভেজ সাহেব বুঝে এখানে তার না টিকবে না, তাই চুপচাপ দেখতে থাকে কে কী করে। সব শেষে ঠিক করা হয় আজকে আংটি পরিয়ে রেখে যাবে, আগামী শেষে শুক্রবার বিয়ে। সব ফাইনাল করে খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে গেল, শুধু থেকে গেল রোজিনার ভাই বোন। দেখলে দুলাভাই, আমাদের রুচিলায় কেমন বড়লোক জামাই পেলে বড় মেয়ের জন্য। রবির কথায় পারভেজ সাহেব হাসে। তখন রিয়াজ সাহেব মুখ কুঁচকে বলল, ও কি কখনো আমাদের কাজে শুকরিয়া আদায় করেছে নাকি? এই সম্বন্ধটাও তো আমাদের জন্য এলো। পারভেজ সাহেব এবারও হাসলো, কিছু বলল না। তখনই রোজিনা বলল, মেয়েটাকে ভালো ভালো বিদায় করতে পারলেই হয়, এরপরে মেজো মেয়েটার বিয়ের জন্য যৌতুকের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ আপা, তোর মাইজা মেয়ের যে সিঁড়ি, যৌতুক ছাড়া কোথায় বিয়ে দিবি? পারভেজ সাহেব এবার আর চুপ থাকলেন না, হাসি মুখেই বলল, তোমরা আমার মেয়েদের জন্য অনেক চিন্তা করো রুবি, তার জন্য ধন্যবাদ। তবে আমার পুনমের চিন্তা তোমরা বাদ দাও, আমার মেয়ে তো, ওর চিন্তা না হয় আমিই করলাম। বলেই পারভেজ সাহেব উঠে চলে যায় ঘরে। পারভেজ সাহেবের মিষ্টি সুরের তিক্ত কথাটা হজম করতে পারল না রুবি, খিটখিট করে রোজিনাকে বলল, দেখ আপা, দুলাভাই কি বলে, আর আমরা কি তোর মেজো মেয়ের ভালো চাই না? রোজিনা কি বলবে ভেবে পেল না, অন্য প্রসঙ্গে কথা ওঠালো। 3 ভাই বোন বিয়েতে কতজন দাওয়াত দিবে, ছেলের বাড়ি থেকে কতজন আসবে, সেই বিষয়ে কথা বলতে থাকলো। পুনম নিজের ঘরে দেয়ালে রং তুলি চালিয়ে যাচ্ছে। এই 13টা তুলি ও 56 সেটের রঙই হচ্ছে পুনমের সবচেয়ে পছন্দের স্থান। পারভেজ সাহেব পুনমের ঘরে ঢুকে মেয়ের ঘরের দেয়ালে তাকিয়ে অবাক হয়। দক্ষিণ পাশের দেয়ালটা মানে হচ্ছে একটা গ্যালাক্সি, এতটাই রিয়েলিস্টিক যেন হাত বাড়ালেই পুরো সৌরজগৎটাই হাতের মুঠোয় পাওয়া যাবে। রাতের খাবারের পর রিয়াজ সাহেব সস্ত্রীক চলে যায় বাসায়, তার ছেলে মেয়ে একটা আছে। রবিও চলে যায় নিজের বাসায়। পারভেজ সাহেব খাওয়া শেষে রোজিনাকে বলল, এখন কিছু ধোয়া লাগবে না, পরে করে সব গুছিয়ে দ্রুত ঘরে আসো। তাদের 3 মেয়ে খেয়ে দিয়ে নিজেদের ঘরে চলে গেছে। যদিও পারভেজ সাহেব নিশাকে এই বয়সে আলাদা ঘর দিতে চায়নি, তবুও নিশার জোড়াজুড়িতে দিতে হয়েছে। পুনমদের বাড়িটা 3 তলা। পারভেজ সাহেব আগে ম্যাট্রিক পাস, বড্ড শৌখিন মানুষ, তাই বাড়িটাও নিজের জমায়িত অর্থ দিয়ে সুন্দরভাবে বানিয়েছে। 3 তলা ভাড়া দেওয়া। এখানে যারা জেলাভিত্তিক সরকারি অফিসার আছে তারাই নিয়েছে। 2টা ফ্যামিলি থাকে। 2 সাইডে বাসা ভাড়া, দোকান ভাড়া, নিজের ব্যবসার টাকা, সব মিলিয়ে তাদের আলহামদুলিল্লাহ চলে যায়। ঘড়ির কাঁটা 10টার দিকে যেতেই রোজিনা বেগম ঘরে ঢুকলো। ঘরে ঢুকেই দেখে পারভেজ সাহেব খাটের এক কোণে বসে আছে। রোজিনা বেগম দোয়া লাগাতে লাগাতে বলল, কি যেন কথা বলবে? বসো সামনাসামনি। রোজিনা বেগম পারভেজ সাহেবকে সামনে রেখে খাটের অপর পাশে বসলেন। পারভেজ সাহেব বলল, আমার বাড়িতে মেহমান আসলো, আমিই জানলাম না। আমার বড় মেয়েটার বিয়েও ঠিক করে ফেললা, এটা কি ঠিক?
খোঁজ খবরাখবরের একটা বিষয় আছে না, খোঁজ খবর সব রবিই নিছে। ও ননদের ছেলে খাদ্য অধিদপ্তরে চাকরি করে। পারভেজ সাহেব বুঝলেন সব আটসাট বেঁধেই নেমেছে, তবুও শান্ত সুরে বলল, বিয়ে মানুষের জীবনে একবারই হয়, তাই মা বাবা হিসেবে আমাদের দায়িত্ব মেয়েকে সঠিক পাত্রস্থ দিয়ে বিদায় করতে। পাত্র সঠিক এবং হাজারে একটা হলো সে শুধু চাকরির দিকে, আমি চারিত্রিক গুণাবলীর কথা বলছি। তুমি কি ভেবেছ রুবি যে আমার মেয়েটাকে এত ভালোবাসে সে তাকে কোনো চরিত্রহীন ছেলের কাছে বিয়ে দেবে? তুমি কথার অন্য মানে বের করছো রোজিনা, আমি সে কথা বলিনি। তো কি কথা বলতে চাও? এখন আমার বোনের দ্বারা এই সম্পর্ক এসেছে তাই এমন করছো, তাই না? এখানে আমি এমন কোনো কথা বলিনি রোজি। তবে তুমিও জেনে রাখো বিয়ে তো আমি ওই ছেলের কাছেই দেব, আর আমার মেয়েও রাজি চাইলেও তুমি আমাদের কন্ট্রোল করতে পারবে না, চিল্লিয়ে বলল রোজিনা। হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে পারভেজ সাহেব। 22 বছরের দাম্পত্য জীবনে এই প্রথম রোজিনা তার সামনে এমন চিল্লাচিল্লি করে কথা বলছে। সে বুঝে গেছে সব হাতের বাইরে চলে গেছে। সে গম্ভীর সুরে বলল, শোনো রোজি, তোমরা মানুষ, কোনো রোবটকে কন্ট্রোল করা যায়, মানুষকে না। এতদিন আমার কথা মতো সংসার চলেছে, তার মানে এই না যে এই সংসারে তোমাদের কোনো মতামত গ্রহণ করা হয়নি। সব বুঝে যেটা তোমাদের জন্য ভালো হবে সেটাই আমি সর্বদা করেছি। থেমে আবারও বললেন, এই বিয়ের সকল কাজ করব বাবা হওয়ার দায়িত্ব থেকে, এক চুলও নড়ব না। তবে মনে রেখো, বিয়ের পরে মেয়ের সকল দায়িত্ব তোমার, আর ভবিষ্যতে কোনো সমস্যা হলে সেটার দায়ভারও তোমার ভাই বোনদের চুকাতে হবে। বলে এক সাইড হয়ে শুয়ে পড়ে। রোজিনা বেগম হতভম্ব হয়ে তাকিয়ে থাকে পারভেজ সাহেবের দিকে, তবে কিছু বলে না, মাথা নিচু করে চুপচাপ শুয়ে পড়ে। রূপসা নতুন ভাবনায় বিভোর। রাত 12টা বাজে, এখনো ফোনে কথাবার্তা চলছে। অপর পাশ থেকে কিছু বলতেই লজ্জা পেল রূপসা। আপনি খুব অসভ্য। অপর পাশ থেকে হা করে হাসির শব্দ শোনা গেল। রাত বেশ অনেকক্ষণ চলল এই প্রেমালাপ। স্নিগ্ধ সকাল কুয়াশায় ঘেরা আকাশে আজ সূর্যে দেখা নেই, চারিপাশে শিশির ভেজা ঘাস। নামাজ পড়ে পুনম খালি পায়ে হাঁটছে। এই শিশির ভেজা শীতল পানি পায়ে লাগলে এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। হঠাৎই বাড়ির কথা মনে পড়তে সেদিকে পা বাড়ায়, দেখে তার মা রান্নাঘরে কাজ করছে। পুনমকে দেখে বলল, এই পুনম, নিশাকে একটু ডেকে দে তো, সকাল 7টা বাজে। আচ্ছা আম্মু। পুনম নিশাকে ডাকতে চলে যায়। নিশা গাইগুই করে উঠে বসে, তবে ভিতর থেকে চিল্লিয়ে বলে, আপা তুমি যাও তো, আমি আসছি। পুনম চলে যায় রেডি হতে। নবম শ্রেণীর ছাত্রী সে। ব্যাগে নতুন বইগুলো ঢোকানোর আগে একবার হাত বুলিয়ে নেয়, নাকের কাছে নিয়ে গন্ধ শুকিয়ে। নতুন বছর মানেই তো নতুন ক্লাস, নতুন সহপাঠী, নতুন বইয়ের গন্ধ। তাই তো পুনমের মনে হয় প্রত্যেকটি দিন যদি নতুন বছর আসতো তাহলে যে কি না ভালো হতো। বড় অদ্ভুত ভাবনা। খাবার টেবিলে বসে আছে 3 জন। রূপসা এখনও ঘুম, তাই খেতে আসেনি। নিশাকে রোজিনা বেগম খাইয়ে দিচ্ছে। পারভেজ সাহেব চুপচাপ নিজের মতো করে খাচ্ছে। আজকে আর পারভেজ সাহেব রোজিনাকে কিছু বলল না। খেয়ে দিয়ে 2 মেয়েকে নিয়ে বের হলো। রোজিনা স্বামীর গমনের দিকে তাকিয়ে থাকে। পারভেজ সাহেব বিয়ের পর থেকে শুরু করে সদা তাকে সম্মান করে এসেছে। বিয়ের পর পারভেজ সাহেব কোনোদিন তাকে তার ভাই বোন ও মেয়েদের সামনেও কখনো খারাপ ব্যবহার করেনি। তবে একবার তার ভাই করেছিল, সেবারের কথা মনে পড়ে রোজিনার। বিয়ের পর পারভেজ সাহেবের ভাই বোনেরা মোটামুটি সবাই নিজেদের মতো আলাদা থাকে। 2 ঈদ ও ডিসেম্বর মাস ছাড়া তাদের দেখা হয় না। তারা নিজের সংসার গোছাতে ব্যস্ত। পারভেজ সাহেবরা 3 ভাই 2 বোন। পারভেজ সাহেব মেজো। সবাই মোটামুটি ভালো হলেও পারভেজ সাহেবের ছোট ভাইটা ছিল রকচটা। গ্রামে বেড়াতে এসে তরকারিতে লবণ কম হওয়াতে কি হুলস্থুল অবস্থা করেছিলেন এবং তার বউয়ের উপর তেড়ে গিয়েছিলেন মারতে। সেদিন পারভেজ তাকে আটকে বলেছিলেন, স্বামী হচ্ছে স্ত্রীর বটগাছ, যে তাকে সর্বদা ছায়া দিয়ে রাখেন। তাকে ছায়া দেওয়াটা শুধু কথাতেই না, কাজেও করতে হয়। সবচেয়ে বড় বিষয় হলো তাকে সম্মান দেওয়া। তুমি তোমার স্ত্রীকে কতটুকু সম্মান দাও সেই হিসেবেই আমরাও তোমার স্ত্রীকে সম্মান দিব। তাই বললাম, তাকে সম্মান দিতে না পারো তাকে অসম্মান কখনো করো না। হ্যাঁ, পারভেজ সাহেব সর্বদা কথা ও কাজেও করে দেখিয়েছেন। সে কখনো তার মা ভাই বোনদের সামনে কখনো রোজিনা বেগমকে কটু কথা বলেনি। দীর্ঘ শ্বাস ছাড়ল রোজিনা বেগম। বোনকে ফোন দিল বিয়েতে না করার জন্য। কিরে আপা, কি খবর? অবশ্য ভালোই থাকবি, সরকারি জামাই পাচ্ছিস। রুবির কথা সূক্ষ্ম ঢোক গেল রোজিনা বেগম। মনে মনে অনেক কথা গোছানো থাকলেও বলতে পারছে না কোনো রকম। বলল, রুবি, বিয়েটা খুব দ্রুত হয়ে যাচ্ছে না? বলিস কি আপা, তারা তো আরও আগে ডেট ফালাইতে চাইলো। না মানে বলছিলাম কি একটু ভাবার মতো সময় চাই। রোজিনা বেগমকে বলতে না দিয়ে রবি বলল, কি বলিস আপা, এমন ভালো ছেলে তুই কোথায় পাবি? আর কোনো চাহিদাও নেই, ভাববার সময় নিবি? তারা কি তোদের আশায় বসে থাকবে? আর এ বিয়ের বাজারে সরকারি চাকরির অনেক দাম, তারা সহজেই তাদের ছেলের জন্য মেয়ে পেয়ে যাবে। রুবির কথা একেবারে ফেলে দেওয়ার মতো না।
ভাবলেন রোজিনা বেগম। এর মধ্যেই রূপসাকে নিজের ঘর থেকে বের হতে দেখে আরও টুকটাক কথা বলে রেখে দিল। রোজিনা বেগম মেয়ের মুখের দিকে তাকায়, তখনই রূপসার ফোনের রিং বেজে ওঠে। রূপসার মুখে হাসি ফুটে ওঠে। রোজিনা বেগম বুঝে হয়তো গতকাল ঠিক করা মেয়ের হবু জামাই। রূপসার বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। পারভেজ সাহেব কোনো কিছুতে কৃপণতা করছে না, 2 হাত খুলে খরচ করছে। বড় মেয়ের জন্য গচ্ছিত স্বর্ণ বের করেছে। রোজিনা বেগমের কিছু স্বর্ণ রূপসাকে তিনি দিবেন বলে সব মিলিয়ে মোটমাট 7 ভরি স্বর্ণ পেয়েছে রূপসা, যা বর্তমান বাজারে বিশাল মূল্য। তবে আগের বানানো দেখে খুব অল্প দামে বানানো গিয়েছে। রূপসার বিয়েতে 2টা দল হয়েছে। একটা পুনমের দল, যেটাতে 2 ফুপি, তার চাচা চাচি ও চাচাতো ভাই বোনেরা রয়েছে। আরেকটা দল হলো রূপসা, নিশা ও তার নানার বাড়ির আত্মীয়রা। রোজিনা বেগম অবশ্য সবারই ঠিকঠাক খেয়াল রাখছেন, কারণ পারভেজ সাহেব 3 জন মহিলা বাড়ির কাজের জন্য বলে রেখেছে। তারাই বাসন ধোয়া মাজা কাটাকুটি করে দিচ্ছে। রোজিনা বেগম শুধু রান্না চাপায় আর কোন সবজি কিভাবে কাটতে হবে তা বুঝিয়ে বলে। আজকে রোজিনা একটু বেশিই ব্যস্ত। ছেলে পক্ষের বাড়ি হতে হলুদের তথ্য নিয়ে আসবে। দূরের রাস্তা, তারা কাল আসতে পারবে না, তাই আজকে আসবে। পুনম মা, 1 কাপ চা বানাতো, বাজার থেকে এসে পারভেজ সাহেবের বড় ভাই কামরুল সাহেব বলল। তখনই রুবি ফোড়ন কেটে বলল, ওই আবার চা বানাতে পারে নাকি? পারে শুধু চা পান করতে। পুনম বড় খালার দিকে একবার তাকিয়ে আবার চাচার দিকে তাকিয়ে বলল, আমি তো চা কোনোদিন বানাইনি চাচা যান। পুনমের কথা শুনে কামরুল সাহেব হাসল। আম্মা, কোনো কিছু না পারা কোনো দোষের কিছু না, চেষ্টাটাই আসল। এখন দেখি তোমার চেহারায় শুধু আমার আম্মার মতো নাকি কাজেও আমার আম্মার মতো? পুনম বড় চাচার কথা শুনে দৌড়ে রান্নাঘরে যায়। রান্নাঘরে তার মা চাচিরা পিঠা বানাচ্ছে। পুনমের 2টা চাচি বেশ ভালো মাটির মানুষ। বড় চাচিমা আমাকে চা বানানো শিখাবে, বড় চাচা জানকে চা বানিয়ে খাওয়াবো। এই পুনম, তোর চাচা জান কি এখানে শান্তি দিবে না? এইটুকু মেয়েরে বলে চা বানিয়ে দিতে। চাচির কথা শুনে পুনম খিলখিল করে হাসে। আমিই বানিয়ে খাওয়াবো, তুমি বলো কিভাবে বানাতে হয়। পুনমের চাচি বলতে পুনম সেভাবে চা বানাতে থাকে, হাসি মুখে এটা সেটা বলতে থাকে। রোজিনা বেগম এক দৃষ্টিতে তাকিয়ে আছে পুনমের দিকে। মেয়েটা তার জায়েদের সাথে যতটা সহজ তার সাথে না। আচ্ছা, মেয়েটা কি তার থেকে নিজেকে গুটিয়ে রাখে? পরক্ষণে মস্তিষ্কের ভাবনা ছুঁড়ে ফেলে নিজের মতো ভাবনা তৈরি করে সে মা হিসেবে একটু শাসন করে। এই চা বানানো শেষ হলে কাপে ঢেলে বড় চাচার জন্য চা নিয়ে যায় পুনম। কামরুল সাহেব চায়ে চুমুক দিয়ে বলে, আহা মারে, তোর হাতের চায়ের স্বাদ একদম আমার মায়ের মতো। আবার রুবির দিকে তাকিয়ে বলে, কি বিয়ান সাহেবা, 1 চুমুক খেয়ে দেখবেন নাকি? রুবি মুখ বাঁকায়। কামরুল সাহেব কাপের থেকে একটু চা পিরিচে ঢেলে রুবির সামনে দিয়ে বলে, আর একটু খেয়েই দেখেন, ভালোই হয়েছে এবং বেশ ভালো হয়েছে। রুবি না পেলে চায়ের কাপ হাতে নেয়, মুখে নিয়ে দেখে না, বেশ ভালোই হয়েছে। ফু দিয়ে 1 চুমুকে পুরোটা চা শেষ করে। কোনো কথা বলে না রুবি আর। আম্মাজানের জন্য আপনার একটা পুরস্কার পাওয়া রইল, সময় করে দিয়ে দিব। কামরুল সাহেবের কথা শুনে পুনম হেসে তার চাচাতো বোন ঝিনুকের কাছে চলে যায়। পুনমের বড় চাচার 1 ছেলে 2 মেয়ে। তার ছেলে আসেনি, কাল আসবে। তার ইউনিভার্সিটিতে পরীক্ষা, তাই আর ছোট চাচার যমজ বড় 2 মেয়ে আর ছোট একজন ছেলে। বড় ফুপু 2 ছেলে আর ছোট ফুপুটা এখনও বিয়েই করেনি। তবে এখানে সবার মধ্যে পুনমের সাথে ছোট ফুপুর ভাব বেশি। তাদের কাজিন দলের মধ্যে মেয়ের সংখ্যাই বেশি। তারা আজ সবাই পুনমের সাথে পুনমের ঘরে ঘুমাবে, তাই পারভেজ সাহেব খাট খুলে পুরো ফ্লোরে তোষক বিছিয়ে দিয়েছে। ছেলের বাড়ির লোক এসেছে, এদের সাথে পুনমের বড় চাচার ছেলে চন্দ্র আসে, আর এসেই ছেলে পক্ষের আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েছে। তাদের একা হাতে সামলাতে দেখে পারভেজ সাহেব ও কামরুল সাহেবও তাদের ছোট ভাই মিরাজ সাহেব হাঁপ ছেড়ে বাঁচে। যাক, তারা এখন ছেলেটাকে সাহায্য করলেই হবে। চন্দ্র সবার সাথে হাসি মুখে কথা বলছে। তার হাত ধরে আছে 12 বছর বয়সী রায়ান, মিরাজ সাহেবের ছেলে। নিশা গুটি গুটি পায়ে কনকের পিছনে দাঁড়ায়। ভালো আছেন চন্দ্র ভাই? কী রে পিচ্ছি, বড় হয়ে গেছিস দেখছি, চন্দ্র হাসি মুখে বলল। চন্দ্রের কথা শুনে নিশার লজ্জা পায়। 12 বছর বয়সী স্ত্রী পাকা নিশা কনককে পছন্দ করে না। কনকের বোন মুক্তি জানিয়েছে তাকে। ফোনে বলতে বলতে সে কি হাসা। বললেন না তো আমাকে কেমন লাগছে? চন্দ্রের নিশার দিকে ধ্যান নেই, তার ধ্যান ধারণা বিচরণ করে সামনে রমণীর দিকে। ধীর পায়ে বেবি পিঙ্ক কালার 3 পিস পরে হাঁটছে। লং স্লিভের বেবি পিঙ্ক 3 পিসের জন্য যেন রূপ খুলেছে পুনমের। মাথায় ঘোমটা দেয়া, তাতে যেন আরও সুন্দর লাগছে। ঘোমটার আড়ালে কিছু অবাধ্য চুলের আনাগোনা দেখা যায়। আব্বা, অন্যদিকে তাকা, আমার আম্মার নজর লেগে যাবে। পেছন থেকে মিরাজ সাহেব বলতেই কনক বলল, লাগবে না ছোট চাচা, নজর টিকা লাগিয়ে দিয়েছি। আসো কানে কানে বলি কিভাবে লাগিয়েছি। পেছন থেকে বাকি 2 ভাই গলা খাকারি দিল। পারভেজ সাহেব গম্ভীর সুরে বলল, এমন বেকার জামাইয়ের কাছে মেয়ে দিব না আমার। আমিও বিয়েটা করে নেই। এমন শ্বশুরবাড়িতে বউকে পাঠাবো না যেখানে আমার বউকে মারা হয়, আর এমন মার মেরেছে যে জ্বর এসে পড়েছে।
গম্ভীর সুরে বলেই চলে গেল। এতক্ষণে নিশা দাঁড়িয়ে সব শুনছিল আর মুচকি হাসছিল। সে ভেবেছে চন্দ্র তাকে নিয়েই কথাটা বলছে, তবে শেষের কথাটা মিলাতে পারছে না। পরেই মনে পড়ল পরশু তার বাবা তাকে একটা থাপ্পড় দিয়েছিল, সেটার কথাই হয়তো বলছে। পারভেজ সাহেব ঢোক গিলল। কামরুল মাথা নাড়ায়। এই ঘাড়থারা ছেলেটার কানে সব চলে যায়, কিভাবে গেল সেটাই ভেবে পায় না। পুনম বোনদের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। এই পুনম, বাসাতেই তো আছিস, মাথার কাপড় সরিয়ে দে, এত সুন্দর করে চুল বেঁধে দিলাম কেন, যদি নাই দেখাস? মুক্তির কথা শেষ হতে না হতে পেছন থেকে কেউ বলল, মাথা থেকে কাপড় শুলে একটা চুলও আস্ত থাকবে না, গোছা ধরে কেটে দিব সবার সামনে। চন্দ্রের কথা শুনে মুক্তি ও পুনম ঢোক গিলল। মুক্তি কোনো রকম হেসে বলল, তুমি কখন এসেছো ভাইয়া? আজও এসেছো? বলনি তো। চন্দ্র মুক্তির কথা জবাব না দিয়ে পুনমের দিকে তাকে গম্ভীর সুরে বলল, ঘরে যা, চাচিমা ডাকে। পুনম মাথা নাড়িয়ে চলে যায়। এই লোককে এখন কিছু বললেও ঝাড়ি খেতে হবে। বাড়ির একমাত্র ছেলে হওয়াতে সবাই বেশ আদর করে তাকে। রায়ান হওয়াতেও সেই আদর কমে নেই। পুনমের যাওয়ার দিকে তাকিয়ে মুক্তিকে বলল, এরপর থেকে যেন পুনমের ঠোঁটে জোর করে লিপস্টিক দিতে না দেখি। মুক্তির নাক মুখ কুঁচকে সেখান থেকে চলে যায়। তার এই ভাইটার জন্য মেয়েটা একটু শান্তি পায় না। তাদের বাসায় গেলেও সেবার এইটে পরীক্ষা দিয়ে গেল। সারাদিন ঘরে বন্দি করে রেখেছে তাকে চন্দ্র। মেয়েটা বোনদের সাথে কতটা চঞ্চল, সেই চঞ্চলতা হারিয়ে যায় বাড়িতে আসলে আর তার ভাইয়ের সামনে পড়লে। তবে মুক্তি এটাও মানে চন্দ্রকে মোটামুটি সবাই ভয় পায়, ইভেন পুনমের খালা মামারাও। তোর ঘর তো ঘর না, পুরো একটা সরু জগৎপূর্ণ। ঝিনুকের কথা শুনে হাসলো পুনম। তখনই মুক্তি বলল, হাসিস না পূর্ণ, তুই এত সুন্দর আঁকিস, একটা ইউটিউব চ্যানেল খুললেই তো পারিস। আপু ফোন নয় আমার কাছে, আর এই আর্ট করে ভিডিও করা খুব ভেজাল লাগে, আমি এত ভেজাল করতে পারবো না। ঝিনুক, মুক্তি, রিমি পুনমের দিকে তাকিয়ে আছে। মুক্তি সবার বড় হলেও ও বোনদের সাথে বন্ধুর মতো মিশে। তারা সবাই একসাথেই শুয়েছে মশারির নিচে, 4টা বালিশ সারিতে বেঁধে শুয়েছে 4 রমণী। ঘরে ঢুকেই তাদের চোখ গিয়েছিল দেয়ালের দিকে, তবে তখন কিছু বলেনি। ওই যে রাতে ঘুমানোর সময় সারাদিনের জমানো কথা উগড়ায় তারা। আর্টের কথা থেকে কথা চলে যায় চন্দ্রের দিকে। রিমি বলল, এই মোক্কা আপু, আমাদের নিশা নাকি চন্দ্রভাইকে পছন্দ করে। নিশা বাচ্চা মানুষ, রিমি এগুলো কী বলিস? তুই চুপ কর পূর্ণ, তোর বোন বয়সের আগেই পেকে গেছে, প্রেম প্রীতিও বুঝে। তখন বাইরে থেকে শোনা গেল, এখনো ফিসফিসে কথা কিসের, ঘুমা সব কয়টা। 4 জন একে অপরের দিকে তাকায়। চন্দ্রভাই এখানে কি করছে? ঝিনুক চিল্লিয়ে বলল, ঘুমাচ্ছি ভাইয়া। চন্দ্র চলে যেতে হাত ছাড়ে 4 জন, আর বেশি কথা না বলে চুপচাপ ঘুমিয়ে যায়। জানো আপু, চন্দ্রভাই আমাকে পছন্দ করে। নিশা লাজুক সুরে বলল। হবু স্বামী লিমনের সাথে কথা বলছিল রূপসা। নিশার কথা শুনে তার দিকে ভ্রুকুচকে তাকায়। পাগল হলি নাকি চন্দ্র ভাইয়ার? কথাটা শেষ করার আগে কলটা মিউট করে নিয়ে বলল, আমি তোর থেকে 1 সেট বেশি সুন্দরী, তাও চন্দ্র ভাইয়ার মন গলাতে পারলাম না। ভেঙচি কাটে নিশা। তার সাথে হিংসামি করছে। আমি বেশি সুন্দর, বিড়বিড় করে বলে মুখ বাঁকায়। রূপসা আবার কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে, খেয়াল করে না এই ঝাল মরিচ বোম্বাই মরিচের আকার ধারণ করেছে। চাঁদের আলোটা আজ বেশ উজ্জ্বল, মনে হচ্ছে পূর্ণিমা। দক্ষিণা জানালার দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে এক দৃষ্টিতে পুনমের দিকে তাকিয়ে থাকে চন্দ্র। পুনমের ঘরের জানালা থেকে 3 হাত দূরত্বে বেশ উচ্চ দেয়াল। এই দেয়ালটা অবশ্য চন্দ্রই দিতে বলেছে পারভেজ সাহেবকে। দেয়াল ভেদ করে চাঁদের আলো চন্দ্র দেখছে পুনমকে। বেশ গোছালো ঘুম পুনমের। এই যে ঘুমিয়ে আছে, তাও জামা কাপড় তার স্থান হতে একটুও নড়েনি। ঘুমের ঘরে রিমি পুনমকে জড়িয়ে ধরলে চন্দ্র ভ্রুকুচকে তাকালো। বিড়বিড় করে বলে, সর বজ্জাত রিমি, আমার পুনমের এত কাছে গেলি কেন? ওরে এখনো আমি স্পর্শ করতে পারিনি, সেখানে তুই জড়িয়ে ধরে ঘুমিয়ে আছিস। দীর্ঘ 4 বছর ধরে সেই স্বপ্ন আমি লালিত করেছি, তাই এভাবে হন্য করতে পারিস না। রিমি ঘুমের ঘরে আবার সরে যেতেই শ্বাস ফেলল চন্দ্র। আবার পূর্ণিমের দিকে তাকিয়ে চলে যেতে যেতে গুনগুন করতে থাকলো, শোনো গো দক্ষিণা হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। রাত 3টার মধ্যে নিঃশব্দে পারভেজ সাহেবের ঘরে প্রবেশ করে কেউ। পারভেজ সাহেবের ঘরে রোজিনা, রুবি ও তার খালাতো বোনেরা ঘুমিয়ে আছে। উপরে কেউ, নিচে কেউ, বিয়েবাড়িতে যা হয় আর কি, যে স্থান পায় সেই স্থানেই ঘুমিয়ে পড়েছে। ঘোর অন্ধকার হলেও লোকটি ঠিক রোজিনা ও রুবির মাঝখানে দাঁড়ায়। হাঁটু গেড়ে বসে নিজের পকেট থেকে একটা ছোট্ট শিশি বের করে ড্রপের সাহায্যে রোজিনার বাম হাতে পরপর 3 ফোঁটা তরল জাতীয় কিছু দেয়। রোজিনা ঘুমের তালে হালকা ঘুঙ্গিয়ে উঠলেও ওঠে না। লোকটি বাঁকা হেসে বেরিয়ে যায়। শিশিটা পকেটে পুড়তে পুড়তে মনে মনে ভাবে, যে হাত আমার পুনমের হাতে অকারণে উঠেছে, সে হাতকে হালকা শাস্তি দেওয়া চন্দ্রের জন্য নিডফুল। চন্দ্র বাড়ি এসে নিজের ঘরের দিকে যায়। ঘরে ঢোকার আগে তাকে কেউ টেনে নিয়ে যায় কলার টেনে। চন্দ্রকে টেনে এনে বাড়ির উঠোনে ছাড়তে চন্দ্র বলল, কলার টেনে আনলে কেন আব্বু? ইটস ব্যাড ম্যানার্স। এখন তোমার কাছ থেকেই আমার ম্যানার শিখতে হবে। অবশ্যই সেটা যদি না জানো চন্দ্র,
কামরুল সাহেবের গম্ভীর স্বর কানে যেতে চন্দ্র বুঝতে পারে কিছু একটা হয়েছে। সে বাবার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আব্বু? রুজিনার ঘরে তুমি কি করছিলে? এদিক ওদিক তাকায় চন্দ্র, তবে কিছু বলে না। কামরুল সাহেব আবার জিজ্ঞাসা করতে গম্ভীর সুরে বলল, বিনা দোষে যেই হাত আমার পুনমের উপর উঠে সে হাতকে ছোট্ট একটা শাস্তি দিয়েছি, জাস্ট লিটল পানিশমেন্ট। বলেই চন্দ্র হনহন করে চলে যায়। কামরুল সাহেব মাথায় হাত দিয়ে বসে পড়ে। তার ভাই যদি পুনমের প্রতি চন্দ্রের এত অবসেশন জানতে পারে, জীবনেও তার কাছে পুনমকে বিয়ে দেবে না। তাদের বাড়িতে রুজিনা, পুনম, নিশা, রূপসা বাদে সবাই জানে চন্দ্র পুনমকে ভালোবাসে। ভাতিজার এই ভালোবাসা প্রথমে উপেক্ষা করলেও পরবর্তীকালে পারভেজ সাহেব মেনে নেয়। তাদের বড় আদরের ছেলেটা হয়েছেও তাদের বাবার মতো, তাই একটু বেশি আদর করে সবাই। সকাল সকাল বিয়েবাড়িতে হুলস্থুল অবস্থা। রিয়াজ সাহেবকে আর রুজিনা বেগমকে নিয়ে সবাই চিন্তিত। রুজিনা বেগম কাল রাতে টের না পেলেও সকাল হতে হাতের যন্ত্রণায় কাতরাচ্ছে। বড় বড় 4টা ঠোসা পড়েছে, এমন লাগছে মনে হচ্ছে পুড়েছে, অথচ কাল রাতেও তার হাত ভালো ছিল। অন্যদিকে রিয়াজ সাহেবের হয়েছে পেট খারাপ। এ পর্যন্ত 49 বার সে বাথরুমে সফর করে এসেছে, যার এবারও পেটের গুড়গুড় শব্দে উঠতেই রায়ান কাউন্ট করে বলল, জুনিয়াপা, রিয়াজ মামার হাফ সেঞ্চুরি হয়ে গেছে এই পর্যন্ত। ঝিনুক ভাইকে ধমক দিয়ে নিজেও মিটমিট করে হাসলো। এখন কেউ শুনতে পেলে কেলেঙ্কারি হয়ে যাবে। রিয়া সাহেবের হাফ সেঞ্চুরি হতেই তাকে আর রুজিনা বেগমকে নিয়ে পারভেজ সাহেব বাজারে ডাক্তারের কাছে ছুটে। বিয়েবাড়িতে অজস্র কাজ, তার মধ্যে এই অসুস্থতা। রুজিনা বেগম অটোতে বসেও হাই হুতাশ করছে। আরে, আমার মেয়েটার বিয়ের কোনো কাজই আমি করতে পারছি না, কেমন মা আমি, বলে বিলাপ করে কাছে। পারভেজ সাহেবের এবার বিরক্ত লাগে। অনেকক্ষণ ধরে বুঝিয়েও এ মহিলাকে সে থামাতে পারেনি। এই এখন বিরক্ত মুখে চুপচাপ বসে আছে। এর মধ্যে রিয়াজ সাহেবের পেটের মধ্যে আবার গুড়গুড় শব্দ হতে সে বলল, পারভেজ, গাড়ি থামাতে বলো, আমি নামবো। অটোরিকশা তৎক্ষণাৎ থেমে যায়। পারভেজ সাহেব বলে, কোনো ঝোপের কাছে নিয়ে থামো। অটোরিকশা 2 মিনিটের মধ্যে সেখানেই থামে। অটোরিকশা থামতেই রিয়াজ সাহেব দৌড়ে ঝোপের আড়ালে বসে পড়ে। পারভেজ সাহেব দৌড়ে আশেপাশে দোকান খোঁজ করে পেয়েও যায়। সেখান থেকে একটা ওয়েট টিস্যুর প্যাকেট নিয়ে নেয়। পারভেজ সাহেব দূর থেকে রিয়াজ সাহেবের দিকে বাড়িয়ে বলল, এটা দিয়ে পরিষ্কার করে আসুন ভাই। রিয়াজ সাহেব প্যাকেট নিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলল, বুড়ো বয়সে বাচ্চাকেও হাগমতো পরিষ্কার করে টিস্যু দিয়ে নিজেকে পরিষ্কার করবো? আস্তে আস্তে বলল। পুরো কথায় কানে যায় পারভেজ সাহেবের। রিয়াজ সাহেবের কথা শুনে পারভেজ সাহেবের ব্যাপক হাসি আসছে। সে কোনো রকম ঠোঁট চেপে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর রিয়াজ সাহেব লুঙ্গির গিট দিতে দিতে উঠে আসলে পারভেজ সাহেব হাসি না থামাতে পেরে মুখ ঘুরিয়ে নেয়। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে রিয়াজ সাহেবকে নিয়ে আবার বসে অটোরিকশায়। রূপসার হলুদ সন্ধ্যা। গাঁদা ফুলের সাথে গোলাপ ও রজনীগন্ধা ফুল সংমিশ্রণে সাজানো স্টেজটা বিভিন্ন কালারের মরিচবাতিতে জ্বলজ্বল করছে। বিকাল হতে রূপসার বান্ধবীরা এসে হইচই লাগিয়ে দেয়। সকাল হতে সবাই একটু টেনশনে থাকলেও বিকেলের দিকে বিয়ের আমেজ, হাসি, আনন্দে তা মিলিয়ে যায়। রিয়াজ সাহেবের ঘন ঘন বাথরুমে যাওয়া কমেছে। তবে রুজিনা বেগমের হাত যেই সেই তাই ওনার 2 যা তাকে বুঝিয়ে সুঝিয়ে নিজেদের হাতে কাজ নিয়েছে। রুজিনা বেগম বোন ও ভাইয়ের বউকে কোনো কাজের কথাই বলছে না দেখে পারভেজ সাহেবের ছোট ভাই মিরাজ সাহেব বললেন, ভাবি, আমাদের সুন্দরী বিয়ানেরা যদি বাবরচিদের জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করতো, আমরাও সাথে একটু চেখে দেখতাম কেমন আমাদের বিয়ানদের হাতের চা নাস্তা। লজ্জায় রুবি ও রিয়াজ সাহেবের বউ লিপি কাজে হাত লাগায়। রুজিনা মুখ লুকায়। রূপসাকে স্টেজে নেওয়া হয়। হলুদের দামি লেহেঙ্গা ও কাঁচা ফুলের গয়নায় সাজানো সুন্দরী রূপসার যেন তরতরিয়ে রূপ বেড়ে চলেছে। রূপসা স্টেজে বসতেই কল আসে তার হবু স্বামীর। স্টেজে হাসির ফোয়ারা বয়ে যায়, লজ্জা পায় রূপসা। বিয়ে বাড়িটা এক প্রকার ঈদগাহ ময়দান। ঈদগাহ ময়দানে যেমন ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়া হয়, তেমনি বিয়ে বাড়িতে সকল ছোটরা মিলে একসাথে আনন্দ করে। এই যে পুনমের সাথে রূপসার বান্ধবীদের সখ্যতা না থাকলেও এখন হাসি মুখে কথা বলছে। পুনমের খালার ছেলে, মামার ছেলের মেয়েরা সবাই হইচই আনন্দ করছে। তবে গ্যারাকল বাঁধে বলদের মাঝে। যেমন পুনমের খালু আর ফুপা লেগে গিয়েছে। পুনমের ফুপে এসেছে বিকেলের দিকে। তার 2 ছেলে চন্দ্রের সাথে কাজে লেগে পড়েছে। স্টেজটা মূলত ওরাই সাজিয়েছে। দেখেন ভাই, বিরিয়ানির সাথে রোস্টের কোনো প্রয়োজন নেই, বিরিয়ানির সাথে কাবাব হলেই চলবে। পুনমের ফুপার কথায় পুনমের খালু বলল, বিয়ের মেন মেনু হচ্ছে রোস্ট, সেটা ছাড়া হলুদ সন্ধ্যা বলেন আর বিয়ে বলেন কোনোটাই জমে না। এক কথা 2 কথায় এদের ভিতর তর্ক লেগে যায়। তখনই কোথা থেকে এসে পুনমের ফুপু ছো মেরে পুনমের ফুপাকে নিয়ে যায়। দেখো, এখানে কোনো ঝামেলা চাই না, ভাইজির বিয়ে খেতে এসেছি, ঝগড়া করতে না, চুপচাপ থাকো। স্ত্রীর ঝাড়ি খেয়ে চুপ বনে গেল পুনমের ফুপা রমিজ রহমান। অন্যদিকে পুনমের খালা ও তার স্বামীকে নিয়ে গেছে। এখন রান্নার কাজে কেউ, বাবুর্চিদের তদারকি করার কেউ নেই। কামরুল সাহেব পাগল হলেন। পারভেজ সাহেব ও মিরাজ সাহেব ভাইদের হাতে দায়িত্ব দিয়ে উধাও। কামরুল সাহেবের এখন কেওড়া জল আনতে বাজারে যাওয়া লাগবে। আশেপাশে তাকিয়ে দেখে পুনম কেটে রাখা পেঁয়াজ নিয়ে এদিকে আসছে।
আম্মা যান, চন্দ্রকে একটু ডেকে দিত। পুনমের হাত থেকে পেঁয়াজের থালা নিয়ে বলল কামরুল সাহেব। বড় চাচাকে চিনতে দেখি অবাক হয়ে পুনম জিজ্ঞাসা করে, কেন বড় চাচা? আর আব্বা কোথায়? ওনারে দেখি না তো অনেকক্ষণ। মারে, তোর বাপ সব দায়ভার আমার উপর দিয়ে তোর ছোট চাচা সহ পালিয়েছে। বাবার পালানোর কথা শুনে খিলখিল করে হাসল পুনম। বড় চাচাকে সান্ত্বনা দিয়ে বলল, আমি চন্দ্রভাইকে খুঁজে দিচ্ছি। যাক, এখন চন্দ্রকে অবশ্যই পাওয়া যাবে। চন্দ্র স্টেজের পেছনে তার সাঙ্গপাঙ্গ নিয়ে আড্ডায় বসেছে। চন্দ্রের ফুপুর 2 ছেলে প্রায় চন্দ্রের বয়সী। চন্দ্র এদের থেকে 3.5 মাসের বড়। তবে বড় হলেও এদের সাথে তার ভালোই জমে। তুমুল বেগে আড্ডা চলছে, সাথে সুখটান। তখনই শিহাবের কানে যায় পুনম কাউকে চন্দ্রের কথা জিজ্ঞাসা করছে। চন্দ্র স্পেশাল মানুষ ইজ কলিং ইউ। শিহাবের কথায় ভ্রু কুঁচকায় চন্দ্র। শিহাব চোখে দিয়ে সামনের দিকে তাকাতে ইশারা করে। চন্দ্র শিহাবের অনুসরণ করে দেখে পুনম এদিকে আসছে। চন্দ্র সিগারেট ফেলে পা দিয়ে পিষে নেয় চারদিকে, তবুও গন্ধে ছড়াছড়ি। শিহাব ও রিশান কুটিল হাসে। পুনম সিগারেট খাওয়া পছন্দ করে না, তাই চন্দ্র সিগারেট বন্ধ করেছে সেটা বুঝতে কারো বাকি নেই। পুনম এদিকটায় দাঁড়াতেই কেমন ভোটকা একটা গন্ধ পেল। রিশানের হাতে সিগারেট দেখে বলল, ভেরি ব্যাড রিশু ভাইয়া, তুমি সিগারেট খাও? আমি ফুপুরে বলে দিব। আতকে ওঠে রিশান, ছুঁড়ে মারে আঙ্গুলের চিপায় থাকা সিগারেট। হাসার চেষ্টা করে বলল, বই না আমার ভালো, দেখ আমার সিগারেট না, এটা আমি খাইনি, এটা চন্দ্রের। তোরে আসতে দেখি আমার হাতে দিল। চন্দ্র ভাই সিগারেট খায় বলেই অবাক চোখে চন্দ্রের দিকে তাকায়। চন্দ্র পুনমের দিকে তাকিয়ে আছে, হালকা লেমন কালারের 3 পিস, মাথায় ওড়না চাপানো, চিঠির মাঝখানে লাল লিলির টিকলি, হাতে 2টা সাদা লাল লিলির চুড়ি। সব মিলিয়ে চন্দ্র বুক ধরফর করছে, মনে হচ্ছে ওই টিকলি দেয়া সিথির মাঝ বরাবর একটা লম্বা চুমু খেতে। কিন্তু কপাল মন্দ হলে যা হয়, এখনকার যুগে 12 বছরের মেয়েরাও প্রেম ভালোবাসা বুঝে, আর এই ব্যাককেল সিধা কিচ্ছু বুঝে না। চন্দ্র ভাই, তোমাকে বড় চাচা ডাকে। পুনমের কথা চন্দ্রের ভাবনার ব্রেক লাগে। সে বিরক্ত মুখ করে বলল, তুই যা, আমি আসছি। আর হ্যাঁ, ভুলেও আমি যেদিকে থাকি সেদিকে আসবি না। চন্দ্র আশেপাশে তাকিয়ে দেখে তাদের সাথে বসা কিছু ছেলেরাও পুনমের দিকে তাকিয়ে আছে। পুনম বেশ অপমান বোধ করে। এই লোককে সে ইচ্ছে করে ডাকতে এসেছে নাকি? বিড়বিড় করে, শয়তান বলে চলে গেল সেখান থেকে। পুনম যেতে চন্দ্র সবার উদ্দেশ্যে বলল, ভাবি হয় তোমাদের ব্রাদার। পরেই এতক্ষণ পুনমকে মুগ্ধ নজরে দেখা ছেলেটা সামনে দাঁড়িয়ে তার ঘাড়ে হাত রেখে বলল, এভাবে দেখে না ভাই, ওই মেয়েটা এই চন্দ্রের হার্টে রাজত্ব করে। তাকে মুগ্ধ চোখে দেখাও এই চন্দ্র অধিকার ভাই। তো ভবিষ্যতে চোখ নিচে ওকে। শান্ত সুরের শক্ত বাণীতে ছেলেটা ভয় পেল, মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিতে চন্দ্র হাসি বিনিময় করে চলে গেল বাবার কাছে। ভাই, মেয়েটাকে মনে হয় চন্দ্র ভাই অনেক পছন্দ করে। পছন্দ করে কি বেটা, রীতিমতো পাগল ওর জন্য। চন্দ্র শিহাবকে নিয়ে বাজারে যাবে কিছু সদাই আনতে, যেগুলো এখনই প্রয়োজন। পারভেজ সাহেবের মোটর বাইকে বসতেই নিশা কোথা থেকে হাজির। চন্দ্র ভাই, আমিও যাব। এই রাতে তুই কই যাবি পিচ্ছি? আর আমরা যাব আর আসবো, তুই হলুদের অনুষ্ঠানে যা। দেখ সবাই রূপসাকে হলুদ দিচ্ছে। নিশা তাকিয়ে দেখে সবাই জোরে জোরে রূপসাকে হলুদ দিচ্ছে। আমি তোমার সাথে যাব, আর যদি না নিতে চাও তো আমার সাথে এসে রূপসা আপুকে হলুদ দিয়ে যাও। চন্দ্র তাকিয়ে দেখল এখন পুনম মুক্তি স্টেজে উঠেছে। সে মুচকে হেসে বলল, চল। হাতে চাঁদ পাওয়ার মতো খুশি হয় নিশা। চন্দ্রের হাত ধরে স্টেজের সামনে যায়। চন্দ্র সাইড পরিবর্তন করে, যেন সাইডে পুনম, তার অপর সাইডে চন্দ্র। রূপসাকে হলুদ দেওয়ার সময় চন্দ্র পুনম একসাথেই তার গালে হলুদ ছোঁয়। সেদিকে রূপসার ধ্যান নেই। সে তাকিয়ে আছে নিশা ও চন্দ্রের হাতের দিকে, যেটা নিশা ধরে আছে। রূপসার গালে হলুদ ছুঁয়ে দিয়ে নেমে যায় স্টেজ থেকে। নিশার মুখে জয়ী হাসি, রূপসার চোখে হিংসা। পুনম অবুঝ চোখে তাকিয়ে আছে। 3 বোন 3 রকম মনোভাব নিয়ে চন্দ্রের যাওয়ার দিকে তাকিয়ে আছে।